ওকে, সো এখন এখানের মধ্যে থেকে আমরা দেখি, এটা হলো কোয়েশ্চেন নাম্বার 1 অ্যাকচুয়ালি, তাই না? তোমাদের কোয়েশ্চেন পেপারে। Yes, sir. ওকে, এটা হলো চ্যাপ্টার 6 কোয়েশ্চেন নাম্বার 1। এটা ক্লাসে করাই দিছিলাম সলভ, সো এটাতে কোনো রকমের প্রবলেম থাকার কথা না। কোয়েশ্চেন নাম্বার 2 হলো এটা, নাকি? Yes, Yes, भैया। sir. দেন কোয়েশ্চেন নাম্বার 3 হলো এটা। তো কোয়েশ্চেন নাম্বার 3 তে ডিরেক্ট কারেন্টের ডেফিনেশন, এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নাই যে ডিরেক্ট কারেন্ট কি করবে, অলওয়েজ একটা ওয়ান ডিরেকশনে ফ্লো করবে আর কি, মোর দ্যান ওয়ান ডিরেকশনে সে ফ্লো করবে না, এমন টাইপের ব্যাপার। এরপরে বি নাম্বারের এখানের মধ্যে ওয়েভস রিলেটেড কোয়েশ্চেন, এগুলো অ্যাকচুয়ালি পারার কথা বিকজ অলরেডি আমরা পড়ে ফেলছি। 3B টা অ্যাকচুয়ালি পারার কথা বিকজ ওয়েভস আমাদের কভার হয়ে গেছে, কিন্তু সি তে কোয়েশ্চেন নাম্বার 3C তে তোমাদের যেই মুভিং কয়েল লাউড স্পিকার কিভাবে করে কাজ করে, এটা ম্যাগনেটিজম চ্যাপ্টারে, সো এইটা এখনের জন্য আমরা স্কিপ করব। ওকে, তো দেখছো কোয়েশ্চেন গুলা কেমন আসে, এটা কিন্তু একদম রিয়েল কোয়েশ্চেন পেপার থেকে নেওয়া হয়েছে কোয়েশ্চেন। তো তোমার ইলেকট্রিসিটি, ওয়েভস এন্ড ম্যাগনেটিজম একসাথে কানেক্ট করে টোটাল একটা কোয়েশ্চেন করলে 11 মার্কের এরকম। তো কোয়েশ্চেন নাম্বার 3C তে যাদের যাদের প্রবলেম ছিল ওইটা এখন আমরা স্কিপ করব। ওকে, এরপরে আমাদের কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 এ কতজনের প্রবলেম আছে, 4A তে কয়জনের প্রবলেম, 4B তে কয়জনের প্রবলেম। তো কোয়েশ্চেন নাম্বার 4 টা দেখা যায়, এটাই তো কোয়েশ্চেন নাম্বার 4 তোমাদের, নাকি? এখানে পাশের নাম্বারিং Yes, গুলা sir. নিয়ে ভয় পাও না, এগুলো অ্যাকচুয়ালি ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন পেপার থেকে নিয়ে পরে নাম্বারিং করা হয়েছে তোমাদের গুলো 1 2 3 4, বুঝছো? তো এটা আনএডিটেড ভার্সনটা, টেমপ্লেটটা। তো এখন এখানের মধ্যে আমরা দেখি কি বলতেছে। The diagram shows some lamps connected together. আচ্ছা, কয়টা ল্যাম্প আছে? 20টা ল্যাম্প আছে। ওকে, তো বলতেছে there are 20 lamps connected in series with a 9 volt supply. তো সিরিজে যদি কানেক্ট করে তো তাহলে কি হয়, সবাই ভোল্টেজ নিজেদের মধ্যে শেয়ার করে না বলতো সাইফ? Yes, भैया। সো তাহলে সবাই যদি নিজেদের মধ্যে ভোল্টেজটা শেয়ার করে তো তাহলে 20টা ল্যাম্প মিলে কত ভোল্ট পাবে? 9 ভোল্ট। তো তাহলে একটা ল্যাম্প কত পাবে? 0.5। 9/20 সো তাহলে 9/20, তাই তো? এটা ইউনিটারি মেথড একদম, বুঝতে পারছো ফাহিম? তোমার যে 4A তে প্রবলেম ছিল, তো তাহলে এখানে Yes, আমাদের sir. কাজটা কি? এটা কত হবে? 9/20, যেটা কত? 0.45, নাকি? এত না? তো তাহলে 0.45 ভোল্ট এটা গেল। এটা ওয়ার্কিংটা দেখাই। হ্যাঁ, এটা এতটুকু দেখাইলেই হবে, আর নাইলে ডিরেক্টলি 0.45 লিখলেও আসলে কাটবে না, 1 মার্ক তো। এখানের মধ্যে ওরকম ওয়ার্কিং এর তেমন কোনো সিগনিফিকেন্স নাই। এরপরে কি বলতেছে, ইচ ল্যাম্প হ্যাজ আ পাওয়ার অফ এত। তো তাহলে প্রতিটা ল্যাম্পের এতটুকু করে পাওয়ার ইউজ করা লাগে আর কি ঠিক মতো চলার জন্য। তো বলতেছে পাওয়ার, কারেন্ট এন্ড ভোল্টেজ রিলেটেড ফর্মুলাটা কি? আমরা জানি পাওয়ার ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু ভোল্টেজ। আমি এখানে সিম্বলে লিখছি, তোমরা ফুল ওয়ার্ডেও লিখতে পারো, যে এরকম লিখতে পারো, পাওয়ার ইজ ইকুয়াল টু কারেন্ট টাইমস ভোল্টেজ। এখন এক্সামে কি আমরা সিম্বল দিলেই হবে? সিম্বল দিলে হবে, কিন্তু সিম্বলটা কারেক্ট হওয়া লাগবে। তুমি যদি কারেন্টের সিম্বল বলে এমন লিখো, কারেন্টের জন্য সি লিখলা, তো তাহলে কিন্তু এটা কাটা যাবে, বিকজ সি কিসের সিম্বল? সি এখানের মধ্যে আমাদের ক্যাপাসিট্যান্সের সিম্বল, যেটা তোমাদের সিলেবাসেই নাই। তো কারেন্টের সিম্বল যে আই, ওই ব্যাপারটা তোমার মনে রাখা লাগবে। যদি তুমি এটা না করো তো তাহলে ভুল যাবে, বুঝছো? তো যদি তোমার সিম্বল মনে না থাকে তো তখন রিস্ক না নিয়ে সুন্দর মতো ফুল ওয়ার্ডে লিখবা, বুঝছো? Yes, sir. ওকে, এখন সবাই একটু ভালো মতো খেয়াল করো। এই কোয়েশ্চেনটার পাশে আমি যা লিখে রাখতেছি এটা সারা জীবন মনে রাখবা। এডএক্সেল এর কোয়েশ্চেন সলভ করতে সময় এই ব্যাপার ফলো করবা মাস্ট, এটা কোনো মিস নাই। কোন টাইপের কোয়েশ্চেন? শো দ্যাট এর কোয়েশ্চেন। কি শো করতে বলছে? শো দ্যাট দ্য কারেন্ট ইন দ্য সার্কিট ইজ অ্যাবাউট 3 অ্যাম্পিয়ার। মানে কি এক্স্যাক্টলি 3 অ্যাম্পিয়ার আসবে এমন না, কত আসবে? 3 অ্যাম্পিয়ারের কাছাকাছি। সো তোমার ফাইনাল অ্যান্সারটা কিভাবে দিতে হবে এই ব্যাপারটা দেখো। ফার্স্ট অফ অল আমরা ক্যালকুলেশনটা করি, ঠিক আছে? আমরা ক্যালকুলেশনটা ফার্স্টে করি, যে এখানের জন্য আমরা কি জানি? পাওয়ার অফ ইচ ল্যাম্প জানি, ভোল্টেজ ইন ইচ ল্যাম্প জানি। সো তাহলে কারেন্টটা বের করতে পারবো। সো কারেন্টের ভ্যালুটা দেখো, কারেন্ট ইজ ইকুয়াল টু পাওয়ার বাই ভোল্টেজ, নাকি শ্রাবণ? তাহলে এখানের জন্য কি আসে? পাওয়ার হবে কত? 1.5, আর ভোল্টেজ হলো 0.45। এটা কত আসে?
3.3. 3.3 ডিরেক্টলি এটা না ভাইয়া 3.29 তো 3.333 এরকম স্যার। এরকম তোমার ক্যালকুলেটরের ভ্যালুটা কি আসছে এমন আসছে, তাই না? এখন তুমি তোমার অ্যানসারটা কত সিগনিফিকেন্ট ফিগারে দিবা এইটা কিসের উপরে ডিপেন্ড করে কেউ বলতে পারবা? অরিজিনালি যা যাওয়ার ছিল সেটার উপরে ভাইয়া। এই জিনিসটা আছে তাশফিক, এই জিনিসটা নিয়ে আমরা বলবো, বুঝছো? তোমার যদি কোনো শো দ্যাট এর ম্যাথ না থাকে, বুঝছো তাশফিক, ইফ শো দ্যাট এর ম্যাথ না থাকে তো তখন কি করতে হয়, গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে আছে ফাইনাল অ্যান্সার তত সিগনিফিকেন্ট ফিগারে দিতে হয়। কিন্তু শো দ্যাট এর জন্য ব্যাপারটা ডিফারেন্ট। ওকে, শো দ্যাট এর জন্য ব্যাপারটা কেমন, যত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলছে তার থেকে অলওয়েজ কি করবা, একটা সিগনিফিকেন্ট ফিগার বেশি দিবা। কি বললাম এই জিনিসটা লিখে রাখতেছি, যত এসএফ এ শো করতে বলবে ওয়ান এসএফ বেশি দিতে হবে। ঠিক আছে, এই ইনস্ট্রাকশনটা সারা জীবন মনে রাখবা। শো দ্যাট এর ম্যাথের সময় অলওয়েজ কি করব তাশফিক, যত এসএফ এ শো করতে বলবে তার থেকে ওয়ান সিগনিফিকেন্ট ফিগার বেশি দিব। কেন? টু শো দ্যাট আমাদের ভ্যালু যেটা দিলাম ফাইনালি ওইটাকে রাউন্ড আপ করলে শো দ্যাট এর ভ্যালুর সাথে মিলে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা কি বললাম, যে যত হ্যাঁ। এসএফ এ শো করতে বলছে তার থেকে কি করব অলওয়েজ ওয়ান সিগনিফিকেন্ট ফিগার বেশি দিব, তাহলে যেন রাউন্ড আপ করলে আমাদের শো দ্যাট এর ভ্যালুর সাথে মিলে যায়। তো তাহলে এখানে শো করতে বলছে কত সিগনিফিকেন্ট ফিগার, আফরা 3 অ্যাম্পিয়ার, এটা কত সিগনিফিকেন্ট ফিগার, ওয়ান সিগনিফিকেন্ট ফিগার না? সো তাহলে ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলছে, তো আমরা ফাইনাল অ্যান্সার কত সিগনিফিকেন্ট ফিগারে দিব, 2 সিগনিফিকেন্ট ফিগারে দিব। সো উই উইল রাইট 3.3 অ্যাম্পিয়ার। অলরাইট, এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকজনই জানে না, বুঝছো? তারা ও লেভেলস দিয়ে ফেলে, তাইলে পরেও তারা জানে না, তারা জানেই না যে তাদের মার্কস গুলো আসলে কোথায় কোথায় চলে যাচ্ছে। পিপল ভেরি ইজিলি গিভ দিস অ্যান্সার, যে তারা ভাবে 3 সিগনিফিকেন্ট ফিগার অলওয়েজ স্ট্যান্ডার্ড, তারা এমন ভাবে, তো তারা কি দেয় 3.33 দেয়, তখন কিন্তু তাদের মার্কসটা কেটে দেয়। বুঝতে পারছো? সো এই ব্যাপারগুলি খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের ক্যালকুলেশন রিলেটেড যেসব ইয়েগুলি আছে, ফিজিক্স আছে, ম্যাথ আছে, কেমিস্ট্রি আছে, এগুলা প্রত্যেকটার জন্য অ্যাপ্লিকেবল। ফিজিক্স এর জন্য এটা মাস্ট। ওকে সুভা, যে যত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলবে তার থেকে এক সিগনিফিকেন্ট ফিগার আমরা কি দিব, এক্সট্রা দিব। অলরাইট, ওকে, এটা হলো শো স্যার। দ্যাট এর ম্যাথের সময়। হ্যাঁ বলো। স্যার এই আমি না একটু অন্যরকম করছি, ভোল্টেজটা লাইক 9 ভোল্টে দিছি আর ওয়াটটা লাইক টোটাল 20 ল্যাম্পসে কত ওয়াট ওইটা করে তারপর দিছি। একই কথা, তুমি নিচেও 20 দিয়ে মাল্টিপ্লাই করছো, উপরেও 20 দিয়ে মাল্টিপ্লাই করছো, 20 তো কাটাকাটি চলে গেল। এই যে উপরে 20 দিয়ে মাল্টিপ্লাই করলা, নিচে টোটাল ভোল্ট নিয়ে এলা তুমি 9, তো 20 উপরে নিচে কাটাকাটি এমনি যাই গিয়া সমান সমানই আসবে, সমস্যা নেই। ওকে, সো তাহলে এটা কত আসলো, 3.3 অ্যাম্পিয়ার। এটা তুমি পাশে শোন লিখতেও পারো, নাও লিখতে পারো, এটা ডাজন্ট ম্যাটার। ওকে, শো করার পরে এটা লিখা না লিখা একই কথা, ডাজন্ট ম্যাটার। কিন্তু মেইন ব্যাপারটা কি, সিগনিফিকেন্ট ফিগারটা, যে যত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলবে তার থেকে কি করা লাগবে, ওয়ান সিগনিফিকেন্ট ফিগার এক্সট্রা দিতে হবে। ওকে ফারিসি, ডিরেক্ট 3.3 লিখলে হবে না? এতো এই যে 3.3 টাই তো অ্যানসার, এতো ডিরেক্ট 3.3, ইয়েস ওইটা লিখলেও হবে, সমস্যা নেই। আমি জাস্ট লিখে দেখাইলাম যে ক্যালকুলেটরে এত লম্বাটা আসছে, তোমরা কত লিখবা ওইটা লিখে দেখাইলাম আর কি। ওকে ভাই। ও, তো তাহলে এই ব্যাপারটা গেল ফার্স্টে শো দ্যাট এর ম্যাথ। এরপর বি নাম্বারে অনেকজনের প্রবলেম ছিল, তো বি নাম্বারটা দেখি। বি তে কি বলতেছে, B1, দ্য ল্যাম্পস আর অন ফর কতক্ষণ, 7 আওয়ার্স আ ডে, যে একদিনে 7 ঘন্টা চালায়, কয়দিন ধরে চালায় রাখছে, 5 দিন ধরে ল্যাম্পটা ইউজ করতেছে। হ্যাঁ, ওইটা ইয়ার বাই ইয়ার আমরা সলভ করব, ফার্স্টে চ্যাপ্টার ওয়াইজ সবগুলো শেষ করে নিতেছি, চ্যাপ্টার ওয়াইজ গুলোর মধ্যে কিন্তু ইয়ার ওয়াইজ কোশ্চেনের ওগুলো হয়ে যাচ্ছে। স্পেসিফিক কয়েকটা ইয়ার, যে রিসেন্ট একদম রিসেন্ট কয়টা ইয়ার আলাদা করে রেখে দিছে, তাহলে যেন ওগুলো তোমাদের মকে নেওয়া যায়। বুঝতে পারছো তাশফিক? আর এমনিতে ইয়ার ওয়াইজ কোশ্চেন পেপারও পাবো, এটা পরে চ্যাপ্টার ওয়াইজ গুলো শেষ হওয়ার পর।
ওকে, সো তাহলে এখানের মধ্যে বলতেছে ক্যালকুলেট দ্য টোটাল এনার্জি ট্রান্সফার ডিউরিং দিস টাইম। সো তাহলে উই নো এনার্জি ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু ভোল্টেজ ইনটু টাইম। সো এখন কারেন্ট কত? কারেন্ট হলো তোমার 3.3। ভোল্টেজ কত? এখানে তো বলছে দ্য ল্যাম্পস আর অন। তো তাহলে ল্যাম্প কয়টা? 20টা। তো একটা ল্যাম্পের ভোল্টেজ হলো 0.45। তো তাহলে 20টা ল্যাম্পের ভোল্ট কত হবে? 20 ইনটু 0.45 দ্যাট ইজ 9 ভোল্ট, তাই না? আর টাইমটা, এখন টাইমটা দেখো কতক্ষণ? 7 আওয়ার্স। ওকে, 7 আওয়ার্স আ ডে। সো তাহলে 7 আওয়ার থেকে কিসে নেওয়া লাগবে? সেকেন্ডে কনভার্ট করা লাগবে না ভাই? সো তাহলে আওয়ার থেকে সেকেন্ডে নিব কিভাবে? ইনটু 60 করলে মিনিটে গেল, আরেকবার ইনটু 60 করলে পরে কিসে যাবে? সেকেন্ড সেকেন্ডসে গেল। এটা কি এত সেকেন্ড? এখন এত সেকেন্ড কয়দিন ধরে চালায় এটা? 5 দিন। 5 days। তো তাহলে এক দিনে এত সেকেন্ড, তো তাহলে 5 দিনে কত সেকেন্ড? তো তাহলে 5 ইনটু 8। বুঝতে পারছো? এটা একদম ইউনিটারি মেথডের ব্যাপার। সো দিস ইজ দ্য টাইম নাকি? সো এখানে থেকে আমাদের, আচ্ছা তোমাদেরকে শো দেখার অ্যানসারটা দেখায় রাখি। তারা মার্ক স্কিমটা সিরিয়াল ওয়াইজই আছে। এই যে দেখ, অ্যানসার টু অ্যাট লিস্ট 2 সিগনিফিকেন্ট ফিগার। এখানে যখন আরো রিসেন্ট মার্ক স্কিম দেখবা, বুঝছো, যখন আরো রিসেন্ট মার্ক স্কিম দেখবা তখন একদম দেখবা স্পেসিফিক্যালি 3.3টাই তারা শুধু একসেপ্ট করবে। এর থেকে বেশি বা কম সিগনিফিকেন্ট ফিগার ওয়ালাগুলো তারা একসেপ্ট করবে না। তো তাহলে এখানের মধ্যে শো দ্যাট এর অ্যানসারটা কত হবে? 3.3। ওকে, এন্ড এইটার জন্য আমাদের ইয়েটা কত আসে? ক্যালকুলেটর বসাতে একজন। 374 3,742,200 joules. 742,200 এটা। Yes, ma'am. ইয়েস ভাই ওকে, এত জুল। তো তাহলে এখন এইটা তো আমাদের নরমাল ম্যাথ। এইখানে আমরা কত সিগনিফিকেন্ট ফিগারে অ্যানসার দেব? এইখানে আমাদের ব্যাপারগুলো দেখা লাগবে যে গিভেন ইনফরমেশন কত সিগনিফিকেন্ট ফিগারে আছে। যে এখানে আমাদের দেখ 3742000 এরকম তারা অ্যানসারটা দিয়েছে। তো এখন এখানের মধ্যে তারা কয়েকটা ডিফারেন্ট অ্যানসারের সেট একসেপ্ট করবে, কিন্তু আমরা কোন জিনিসটা ফলো করব ওই ব্যাপারটা হলো ইম্পর্টেন্ট। এখানের মধ্যে দেখো তোমার গিভেন ইনফরমেশন গুলি কত কত সিগনিফিকেন্ট ফিগারে? 2 সিগনিফিকেন্ট ফিগার, 2 সিগনিফিকেন্ট ফিগার, 1 সিগনিফিকেন্ট ফিগার, 1 সিগনিফিকেন্ট ফিগার। সো তাহলে আমাদের এই যে 2 and 1 সিগনিফিকেন্ট ফিগারের এই মিক্সচার, আমরা ম্যাক্সিমাম সময়ে 1 সিগনিফিকেন্ট ফিগারটা অ্যাভয়েড করি, যে 1 সিগনিফিকেন্ট ফিগারটা খুবই ভেগ একটা অ্যানসার দেয়, বুঝছো? তো তাহলে আমরা এটাকে কি করব? 2 সিগনিফিকেন্ট ফিগারের মধ্যে অ্যানসার দেব। সো তাহলে এটাকে লিখবো কত? we can write it down something like this, এত জুলস। অর তোমাদের ও লেভেলস এর জন্য এটা তোমাদের বড় হইলে আরো বেশি স্ট্রিক্ট করা হবে মার্কিংটা, কিন্তু ও লেভেলস এর জন্য যদি তোমরা এইটাও লিখে দাও, এই যে ক্যালকুলেটরে যা আসছে এইটাও যদি ডিরেক্টলি লিখে দাও, তো তাইলে পরেও তোমাদের মার্কস কাটবে না আর কি ও লেভেলস এ, ফর না। কিন্তু আমাদের আগের থেকে যদি এই ভালো প্র্যাকটিসটা করে আসতে থাকি যে গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে আছে, ফাইনাল অ্যান্সারটা তো যদি তত সিগনিফিকেন্ট ফিগারে দিয়ে আসি, ওরকম একটা হ্যাবিট করে ফেলি, তো তখন কি আমাদের নিজেদের জন্য ভালো হবে, যে পরে আর অভ্যাসটা বদলানো এত বেশি কঠিন হবে না। বুঝতে পারছো? তো তাহলে ডিরেক্টলি তুমি এই অ্যান্সারটা এখানে আমাদের লিখতে পারো যে 3,742,200 এরকম। অর তুমি 2 সিগনিফিকেন্ট ফিগারে লিখতে পারো, 3 সিগনিফিকেন্ট ফিগারও তারা এখন অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, এখানের মধ্যে যে কোনো তোমার ক্যালকুলেশনের ম্যাথ ওগুলা তো অলওয়েজই আমাদের এই ব্যাপারটা ফলো করবা যে গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে আছে, ফাইনাল অ্যান্সার তত সিগ ফিগার হবে। আর শো দ্যাট এর ম্যাথের সময় যত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলবে তার থেকে কি করব? একটা সিগনিফিকেন্ট ফিগার এক্সট্রা নিব। বুঝতে পারছো সুভা? ওকে, তাহলে এটা দেন কি বলতেছে? Describe the energy changes that take place in the lamps
when they are connected to the power supply। তো এখন এনার্জি চেঞ্জেসটা কি হয়, পাওয়ার সাপ্লাই থেকে তারা কি পায়, ল্যাম্পগুলা ইলেকট্রিক্যাল এনার্জি পায় না শ্রাবণ? জি তো স্যার। ইলেকট্রিক্যাল এনার্জি পাইলো, তো এখন ইলেকট্রিক্যাল এনার্জিটা কি হবে ফারিসি, ল্যাম্পের ভিতরে ইলেকট্রিক্যাল এনার্জিটা কিসে কনভার্ট হবে, লাইট এনার্জি। লাইট এনার্জিতে Light and কনভার্ট heat. হবে, দ্যাট ইজ দ্য ইউজফুল ফর্ম। এন্ড হিট এনার্জি, এক্সাক্ট, যে কিছু কিছু এনার্জি আমাদের কি হয়ে যাবে, হিট এনার্জির ফর্মে ওয়েস্ট হয়ে যাবে। তো তাহলে দেখো এখানে আমাদের কি বলতেছে, এই যে আর ডেসক্রিপশন টু ইনক্লুড, মানে তুমি ডিরেক্টলি জাস্ট ইলেকট্রিক্যাল টু লাইট এন্ড হিট এরকম বললে হবে না, কি বলা লাগবে, একটা ডেসক্রিপশনের মধ্যে এই অ্যানসারটা থাকা লাগবে। কি হবে, ইউ উইল সে দ্যাট দ্য ল্যাম্পস take electrical energy as input and convert it into light and heat। So তাহলে lamps take electrical energy as input and converts it into or transfers it into, যেটাই বলো, light and এরকম। তো এমন কোশ্চেন পেপারে কোশ্চেন গুলো আমাদের তেমন কোনো কঠিন না, কিন্তু আমাদের স্পেসিফিক কয়েকটা পয়েন্ট যে দেখছো, ইলেকট্রিক্যাল এনার্জি এক্সপ্লেনেশনের মধ্যে আছে এন্ড লাইট এনার্জি এন্ড হিট এনার্জি এক্সপ্লেনেশনের মধ্যে আছে, এইখানে কিন্তু আমাদের মার্কস গুলা, কিন্তু ডিরেক্টলি যারা মার্কস কিন্তু তোমরা কপি করো দেখে কিন্তু বোঝা যায়, ঠিক আছে? তো মার্কস কিন্তু কপি করার একটা কি আছে, ওয়ে আছে, যে এমন ভাবে কপি করবা বা এমন ভাবে লিখবা তাহলে যেন যে চেক করতেছে সে যেন ডাউট না করে। তো কি করবা, এরকম একটা এক্সপ্লেনেশনের মধ্যে তোমার মার্কস নেওয়ার পয়েন্টস গুলিকে বসানো লাগবে। ওকে, তো এই এক্সপ্লেনেশন লিখতে যায় অনেকজনের এত এত ঘাম ছুটে যায়, যে আমাদের ইংলিশ তো অনেক ভালো পারি আমরা, উইলসের থেকে ইংলিশ মিডিয়ামে পড়ে আমাদের তো আসলে লজ্জায় মুখ দেখাইতে পারি না, এমন অবস্থা, বুঝছো? হিটটা অনেকজনে মিস হয়ে যেত এইখানে, বুঝছো? এইখানে দেখো হিটটা কিন্তু ব্র্যাকেটে দেওয়া, হ্যাঁ, ব্র্যাকেটে যেসব পয়েন্টস গুলো দেওয়া তাসফিক, এটার মানে হলো এটা দিলেও হয় না দিলেও কোনো প্রবলেম নাই, কিন্তু লাইটটা দেখো বোল্ড করে লেখা, তো লাইটটা মাস্ট দিতেই হবে এমন টাইপ, ঠিক আছে? ওকে ভাইয়া। ওকে, সো এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 4। দেন কোশ্চেন নাম্বার 5 এ প্রবলেম ছিল, কোশ্চেন নাম্বার 5 এর এটা স্কিপ, এটা আমাদের ম্যাগনেটিজম, এটা এই মেটাল রড গুলোর ভিতরে কারেন্ট ফ্লো করলে তাদের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, তো এই ম্যাগনেটিক ফিল্ড গুলো একজনের সাথে আরেকজন ইন্টারঅ্যাক্ট করে রিপেল করে, তো তখন তারা দূরে চলে যায় আর কেমন টাইপের ব্যাপার, ঠিক আছে? তো এই জিনিসটা অ্যাকচুয়ালি ম্যাগনেটিজম চ্যাপ্টারের সাথে রিলেটেড, বাট যেহেতু ইলেকট্রিসিটির কথাগুলো আছে তো এর জন্য এগুলো এই চ্যাপ্টারেও ইনক্লুড করা হয়েছিল। সো কোশ্চেন নাম্বার 5 গেল, এটা স্কিপ। দেন কোশ্চেন নাম্বার 6 এ কারো প্রবলেম ছিল? স্যার 6B তে অ্যাডভান্টেজ অফ সিরিজ সার্কিট, তো আমরা কি লিখতে পারি লেস ওয়্যার নিডেড? হ্যাঁ, এগুলা না অ্যাডভান্টেজেস এর, এগুলা না তোমাদের ভিডিওতে পাওয়ার কথা না? তোমাদেরকে যে ভিডিওস গুলো দিছিলাম ওগুলোর মধ্যে তো থাকার কথা, যে সিরিজ সার্কিটের অ্যাডভান্টেজ গুলো কি, যে নাম্বার অফ ওয়্যার যেটা লাগে ওটা কম, যে সার্কিটটা লেস কমপ্লেক্স হয়। ইয়াস, ওটা লেখা যায় তাসফিক, 3.7 টাইমস 10 টু দি পাওয়ার 5 হবে নাকি 6 হবে? 6 হবে ভাইয়া, হ্যাঁ, সরি। সরি 6 হবে। ইয়াস, সিরিজ সার্কিটের অ্যাডভান্টেজ ওটা লেস ওয়্যারস নিডেড, ওটা লেখা যায়। যে দেখো এখানের মধ্যে অ্যাডভান্টেজ লেখছে যে একটা সিঙ্গেল সুইচ দিয়ে কি করা যাবে, সবগুলাকে কন্ট্রোল করা যাবে। এটা অ্যাকচুয়ালি কোনো অ্যাডভান্টেজ হয় না নরমালি, বিকজ এটা প্যারালেলও পসিবল। তো এটা কি লেস ওয়্যারস নিডেড, ওটা বললে পরে সমস্যা নাই, ঠিক আছে? ওকে স্যার। ওকে, সো তাহলে কোশ্চেন নাম্বার এটা কত, 6। কোশ্চেন নাম্বার 6 এ কি কারো কোনো কনফিউশন আছে? নো ভাইয়া। ওকে, কোশ্চেন নাম্বার 6 এ নাই, কোশ্চেন নাম্বার 7 এ দেখতেছি আছে। ওকে, কোশ্চেন নাম্বার 7, লেটস সি। আচ্ছা,
সো কোশ্চেন নাম্বার 7 আমরা পড়ি, ফার্স্ট থেকে পড়ি, দেখি কি বলতেছে। The diagram shows the lighting circuit in an office. তো কি বলতেছে, ভাইয়া আমার একটা কোশ্চেন আছে 16 নাম্বার নিয়ে। 6 নাম্বার নিয়ে বলো কোনটা? ওই যে ম্যাথস এর মধ্যে মানে আনসারটা কত সিগনিফিকেন্ট ফিগার রাখবো? কোনটা? ক্যালকুলেট দ্য কারেন্ট ইন দ্য হিটার। হ্যাঁ হ্যাঁ এই যে এখানের মধ্যে 2 সিগনিফিকেন্ট ফিগার 1 সিগনিফিকেন্ট ফিগার, সো তাহলে এখানে 2 সিগনিফিকেন্ট ফিগারে দিবা অ্যানসার। আচ্ছা ঠিক আছে। 1 সিগনিফিকেন্ট ফিগারটা অ্যাভয়েড করবা আর কি। ওকে, সো কি বলছো রাফিদ ভাই? প্যারালেলের অ্যাডভান্টেজ ভোল্টেজ নিয়ে বল না, কোনো প্রবলেম নাই। এখানের মধ্যে আমরা কি বলবো দেখো, যে A1 state two advantages of connecting lamps in parallel rather than in series. তো কি বলা যায়, যে ইন্ডিভিজুয়াল কন্ট্রোল করা যায়, তাই না? যে the lamps can be turned on and off individually or all together ও চাইলে আমরা করতে পারি, তাই না? যে মেইন ব্রাঞ্চের সাথে যদি আমরা সুইচ লাগাই দেই, তো তখন মেইন ব্রাঞ্চের সুইচটা অফ করে দিলে কি হয়ে যাবে, সবই অফ হয়ে যাবে। তো এটাও করা পসিবল। আর all together এন্ড আরেকটা কি বলা যায়, যে একটা ল্যাম্প যদি ভেঙেও যায় বা একটা কম্পোনেন্ট যদি নষ্টও হয়ে যায়, বাকি ব্রাঞ্চ গুলার কম্পোনেন্ট গুলা কি করতে পারবে, ঠিকই চলতে পারবে, তাই না? সো ইফ ওয়ান ল্যাম্প গোজ অফ, the others will still work. কিন্তু সিরিজে কি হয়, একটা বাল্ব নষ্ট হয়ে গেলে বাকিগুলা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায় বা চলে না আর কি। নষ্ট তো হয় না, তাদের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করে না, বিকজ সার্কিটটা ইনকমপ্লিট হয়ে যায়, এমন টাইপের ব্যাপার। হ্যাঁ, সুইচেস যে কোনো জায়গায় লাগানো যায়, বুঝছো? রিভার্স আইডিয়া দিতে হবে মানে কেমন দেখি, এই যে all can be switched separately, others stay all right when one bulb blows. রাফিদ 6b তে 6b তে কি হয়েছে, যে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রোল, এটা মানেই তো যে কি করা যায়, ইন্ডিভিজুয়ালি সুইচ অন এন্ড অফ করা যায়। ও আচ্ছা, এখানের মধ্যে তোমার ভোল্টেজ এন্ড কারেন্টের ব্যাপারটা এরকম বলছে যে তুমি কি করতে পারবা না, যে ignore comments about voltages or currents, there is no mark for getting the two answers reversed. যে তোমার এখানের মধ্যে একটা তুমি বলতা যে ভোল্টেজটা কি হইতেছে, ইকুয়াল থাকতেছে এন্ড কারেন্টটা স্প্লিট হইতেছে, এরকম টাইপের আমরা অ্যাডভান্টেজ না দিয়ে সার্কিটের মেইন অ্যাডভান্টেজ গুলো নিয়ে বলতে বলছে, বুঝছো? ওকে, ও তো ওই জিনিসটার থেকে এই ব্যাপারটা আরো ইম্পর্টেন্ট, বুঝছো তাসিন? যে এখানের মধ্যে আমাদের সার্কিটের যে ওয়ার্কেবিলিটিটা নিয়ে, ওইটা নিয়ে বলবা, বুঝছো? এমনিতে ওইটাও হয়, ওইটাও একটা অ্যাডভান্টেজ হয় যে ভোল্টেজটা ওরকম কি থাকে, প্রত্যেকটা লুপের জন্য সেম থাকে, সো তাহলে ওরকম ব্রাইটনেসে চলে, কিন্তু এগুলারও বেটার অ্যাডভান্টেজ, ঠিক আছে? ওকে স্যার। ওকে, সো এরপরে বলতেছে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য 5 অ্যাম্পিয়ার ফিউজ। আমরা ফিউজ দিয়ে কি করি? ফিউজ হলো আমাদের একটা সেফটি ডিভাইস, নাকি? তো এই সেফটি ডিভাইস দিয়ে আমরা আমাদের অ্যাপ্লায়েন্স কে বাঁচাই, যে এক্সেস সার্জ অফ কারেন্ট যদি আমাদের আসে, তো তখন ওইটাকে কি করবে, আটকাবে। সো কেমন ব্যাপার, লেটস সি। এই যে সুইচের কাজ কি, টু প্রিভেন্ট ওভারহিটিং ইন দ্য সার্কিট অর অ্যাপ্লায়েন্স অর ওয়্যারিং অফ দ্য ল্যাম্পস, or to switch off the circuit, or to prevent current exceeding a certain value. এই জিনিসটা আমরা লিখতে কি, to prevent current
exceeding a certain value দেন এখানে যদি 2 মার্কস থাকতো এমন একটা জিনিস লিখতে পারতো যে thus protecting The components. components or appliance যেটাই বলো ঠিক আছে এরকম স্যার এটা বললে হয় না লাইক সেফটি ডিভাইস which melts if excess current flows more than 5 ampere? হ্যাঁ ওইটাও বলতে পারো একই কথা তো এখন আমাদেরকে বলছে কি একটা ফিউজ কাজ করে কিভাবে এটা কিন্তু তোমাদের লেকচার নোটসে অনেক সুন্দর মতো লেখা ছিল এখন এখানের মধ্যে আরেকবার লিখে দিচ্ছি দেখো যে আমাদের সেফটি ডিভাইসের কাজটা আসবেই কখন বলো তো ফারিসি যখন নাকি সার্কিটে কোন একটা ফল্ট দেখা দিবে তাই না সো যখন নাকি এরকম সার্কিটে কোন একটা ফল্ট দেখা দেয় তখন আমাদের কি করা লাগবে সেফটি ডিভাইসের কাজটা করা লাগবে সো সার্কিটের ফল্টটা দেখতে কেমন হতে পারে যে ইফ we have a metal casing and what happens the casing touches the কি বলে the live wire touches the casing তো তখন কি হবে হ্যাঁ ওইটাই একই কথা এটা আর ওইটা যেটা বললা সুভা একই জিনিস যে মোর দ্যান রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ কারেন্টের থেকে এক্সেসটা ফ্লো করতে নিলে ওটাকে প্রিভেন্ট করবে আর কি ঠিক আছে সরি দাঁড়াও একটু 1 মিনিট ওকে সরি সো এখন আমরা আবার কন্টিনিউ করি তো যে কথাটা বলতেছিলাম কি জিনিস আছে তো তাশফিক আমরা যা যা পোস্ট দেই বুঝছো যা যা পোস্ট দেই মানে যে এগুলাই শুধু আছে এমন না তোমার যেগুলো লাগবে তুমি এগুলো জিজ্ঞাসা করলেই পাবা বুঝছো এটা আগে থেকেই আছে আমরা জাস্ট ওরকম একটা একটা করে ওরকম পোস্ট দিয়ে দিয়ে জাস্ট পেজের ওই রিচটা ঠিক রাখি আর কি দা আলকেমিস্ট আগে থেকেই আছে ওকে সো তাহলে যে কথাটা বলতেছিলাম এখানের মধ্যে দেখো যে একটা ফিউজ কিভাবে করে কাজ করে যে অ্যাপ্লায়েন্সের লাইভ ওয়্যার যদি কি হয় কেসিং এর সাথে লেগে যায় তো তখন কি করবে আর্থওয়্যার উইল কাম ইনটু প্লে যে ফিউজ কি করতে পারে না ফিউজ কিন্তু আর্থওয়্যারকে ছাড়া কাজ করতে পারে না ঠিক আছে ফিউজ কি করে আর্থওয়্যার প্রোভাইডস আ লো রেজিস্ট্যান্স পাথ ফর দ্য কারেন্ট টু ফ্লো এন্ড তখন কি করবে তখন ফিউজটা কি করবে ওই এক্সেস অ্যামাউন্ট অফ কারেন্ট যে আর্থওয়্যার একটা লো রেজিস্ট্যান্স পাথ বানায় দিল না তো তখন কি হবে বেশি বেশি করে কারেন্ট ফ্লো করা শুরু করবে তো ওই যে এখন এক্সেস কারেন্ট ফ্লো করা শুরু করলো তো ওইটার জন্য কি হয়ে যাবে ফিউজের ভিতরে কি আছে একটা লো মেল্টিং পয়েন্ট ওয়্যার আছে না ফারিসি তো ফিউজার ওই লো মেল্টিং পয়েন্টের ওয়্যারটা কি হয়ে যাবে গলে যাবে তো তখন সার্কিটটা ইনকমপ্লিট করে দেয় যে বলতেছে কি দেখো এই যে ইফ অর ওয়েন কারেন্ট এক্সিডস দ্য স্টেটেড ভ্যালু তো তখন the fuse heats and melts this breaks the circuit and stops the current from flowing ওকে তো এখানে 3 মার্কস দেখে যে এখানে মার্কস কম দেখে হার্ডওয়্যারের ব্যাপারটা নিয়ে আসে নাই সো এখানের মধ্যে বলতেছে এটা কি মেইনলি যে when more than required amount of current flows through the fuse the low melting point where inside the fuse melts ভাইয়া 4 মার্কস দিলে কি আর্টওয়্যার ব্যাপারে লিখতাম হ্যাঁ 4 আর 5 মার্কস দিলে পরে তখন আর্থওয়্যারের কাজটা নিয়ে আসতাম যে ফার্স্টে বলতাম যে আর্থওয়্যার ওই লো রেজিস্ট্যান্স পাথটা বানায় দিল দেন এক্সেস কারেন্টটা ফ্লো করা শুরু করবে তো তখন ফিউজের ভিতর দিয়ে ওইটা করলে এখন যা লিখতেছে ওইটা লিখবো আবার আর কি thus incompleting the circuit ঠিক আছে সো এটা হলো ব্যাপার আচ্ছা এই মিটিং আর 1 মিনিটের কম আছে নেক্সটটাই জয়েন করো ওখানে বাকিটুকু দেখতেছি
ওকে, সো নাম্বার করা পিডিএফটা পেয়ে গেছি। এখন সিরিয়াল নাম্বার ঠিক থাকবে, সমস্যা নাই। সো ফিউজ কিভাবে কাজ করে ওটা আমরা একটু আগে লিখে আসছি যে এখানের মধ্যে। স্যার পরের থেকে আমরা দেখি। এরপরে এখানের মধ্যে কি বলতেছে, একটু উপরে যত এক সেকেন্ড। এটাই ফিউজ কিভাবে কাজ করে এটাই। হ্যাঁ সে ওকে, তারপর বলতেছে কি, a label on the office computers includes this information: 230 volts, 0.25 kilowatt. So এখন বলতেছে পাওয়ার, কারেন্ট এন্ড ভোল্টেজ রিলেটেড ফর্মুলা একটু আগেও লিখে আসছি কি, P is equal to IV. দেন বলতেছে use the information on the label to calculate the current. So তাহলে এখানের মধ্যে আমাদের ভাইয়া, দুইটাই, হ্যাঁ বলো। মানে এই ইকুয়েশনটা কি মানে প্রত্যেক চ্যাপ্টার থেকে জিজ্ঞেস করবে? হ্যাঁ, এরকম অনেক, প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম অনেকগুলা ইকুয়েশন জিজ্ঞাসা করে। এগুলো তো ফ্রি মার্কস, ইজি ইজি 1 1 করে করে আমরা পেয়ে যাই। তো P is equal to IV, তো I is আচ্ছা equal ভাইয়া to, ওই ইয়ার কোশ্চেনটা একটু দিলে ভালো হয়, স্ক্রিনশট নিতাম ফিউজেরটা। এই যে ফিউজারটা হয়েছে। হ্যাঁ ভাইয়া ঠিক আছে। ওকে, সো এখন কারেন্ট ইজ ইকুয়াল টু পাওয়ার বাই ভোল্টেজ। তো পাওয়ার কত, 0.25, সরি 0.25 কিলোওয়াট। কিলো মানে কত, কিলো মানে তো 1000, তাই না? 1000 তো তাহলে 1000 এটা মাল্টিপ্লাই করলে কিসে কনভার্ট হয়ে গেল, ওয়াটে কনভার্ট হয়ে গেল। আর ভোল্টেজ কত, 230। সেটা কত আসে ক্যালকুলেটরে বসাইলে? 1.09 1.09। স্যার 0.25 into 1000 না দেখায় যদি ডাইরেক্ট 250 দেখায় তাহলে হবে? এটাও সমস্যা নাই, কিন্তু এই ওয়ার্কিংটা দেখানো ভালো যে তুমি কিলোওয়াট থেকে যে ওয়াটে কনভার্ট করতেছো। ঠিক আছে, এটা কত আসলো পারিসের 1.09। 3 সিগনিফিকেন্ট ফিগারে নিলে এটা আসে। আচ্ছা, তো বেসিক্যালি এটাকে 2 সিগনিফিকেন্ট ফিগারে নিলে কত হবে, 1.1। তোমার গিভেন ইনফরমেশন কোনটাই কত আসে, 2 সিগনিফিকেন্ট ফিগারে না? 0.25 একটা 2 সিগনিফিকেন্ট ফিগার ভ্যালু, দেন 230 ও একটা কি 2 সিগনিফিকেন্ট ফিগারের ভ্যালু, তাই তো? এটা 2 ও বলতে পারো, 3 ও বলতে পারো, কিন্তু এটা অ্যাকচুয়ালি 2 আর, ঠিক আছে? তো তাহলে এটাকে কত লিখবো আমরা, 1.09 ও লিখতে পারো, 1.1 ও লিখতে পারো। যেটা বললাম যে ও লেভেলস এর জন্য তোমাদের এত বেশি প্রবলেম করবে না, বাট স্টিল প্র্যাকটিসটা ওরকম রাখা বেটার। এটা দেখছো 1.1 টা হলো মেইন অ্যান্সার, কিন্তু 1.09 টা কি অ্যালাউড রেঞ্জের মধ্যে আছে। এই অ্যান্সারটা অ্যালাউ করবে, কিন্তু মেইন অ্যান্সারটা কত দেখছো, 1.1। সো হোয়াট ইফ তোমাদের মার্কস স্কিমের সময় হঠাৎ এটা বাদ দিয়ে দিল, তো তখন কি মার্কসটা কেটে যাবে না? এর জন্য গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে আছে, ফাইনাল অ্যান্সার তত সিগনিফিকেন্ট ফিগারে দেওয়ার প্র্যাকটিসটা যদি রাখো, তো তাহলে এরকম ইজি কয়েকটা মার্ক হারাবা না। ঠিক আছে ফারিসি? ইয়েস ভাইয়া। তাহলে এটা হবে 1.1। তো এখন বলতেছে যে fuses are available with the values 1 ampere, 3 ampere, 10 ampere, 13 ampere। তো বলতেছে কোনটা সবচেয়ে সুটেবল হবে আমাদের কম্পিউটারের জন্য। তো আমাদের কারেন্ট লাগে হলো 1.1। তো ইমিডিয়েট বড় রেটিং এর ফিউজটা নিব, তাই না? কত, 3 এম্পিয়ার। 3 অ্যাম্পিয়ারটা। রিজনটা কি, 1 অ্যাম্পিয়ার ইউজ করলে কি রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করার আগে এটা ব্লো হয়ে যাবে। আর বাকিগুলা কি, যে 10 অ্যাম্পিয়ার 13 অ্যাম্পিয়ার ওগুলো কি ওই কারেন্ট রিচ করার আগে আগে আমাদের অ্যাপ্লায়েন্সটা আসলে ড্যামেজ হয়ে যাবে, তাই না? তো এমন টাইপের ব্যাপার। তো যদি আমরা এখানের মধ্যে অ্যানসারটা দেখে দেখো কি বলতেছে, যে 3 স্যার অ্যাম্পিয়ার। অলওয়েজ টেক ফিউজ ইমিডিয়েট লার্জার দেন অপটিমাম কারেন্ট বললে হয় না? ওইটাই, ওই জিনিসটাই বলবো যে ফিউজ ভ্যালু শুড বি আ লিটল বিগার দ্যান দা রিকোয়ার্ড কারেন্ট। ওকে, fuse value should be a little bigger than the required current. Okay,
তো তোমাদের একটা জিনিস এতক্ষণে নোটিস করে ফেলার কথা যে আমরা আসলে কি করি, তোমাদের লেকচার নোটসে যা দেওয়া হচ্ছে ওগুলা কিন্তু প্রত্যেকটাই কনসেপ্টস এর জন্য। ওগুলাও অ্যান্সারের মধ্যে লিখলে যে কেটে দিবে এমন না, বাট অ্যাকচুয়ালি যারা নাকি মার্কস গুলাকে অন্য লেভেলে নিয়ে যায়, যে অনেকজনই গ্রেড 9 পায়, অনেকজন 137 পেয়ে গ্রেড 9 পাইলো, অনেকজন 160 পায়ে গ্রেড 9 পাইলো, অনেকজন 150 পায়ে গ্রেড 9 পায়। ডিফারেন্সটা কোথায় তাদের মধ্যে? সবাই তো গ্রেড 9ই পাইতেছে, কিন্তু ডিফারেন্সটা ক্রিয়েট হয় এমন জায়গায় যে যারা নাকি ডিরেক্টলি লেকচার নোটস থেকে ওরকম লিখে লিখে অ্যান্সার গুলো দেয়, তাদের গ্রেড 9 পাইতে সমস্যা হয় না, কিন্তু মার্কসটা কি হয়ে যায় মাঝে মাঝে একটু লোয়ার সাইডে চলে আসে। কেন? বিকজ দে ডোন্ট স্টাডি দ্য মার্কস স্কিম। আমি বলতেছি না যে মার্কস স্কিম তুমি মুখস্থ করবা, কিন্তু তোমার একটা স্মার্ট স্টুডেন্টের সবসময় যে কাজটা করা লাগবে মার্কিং স্কিম। ওকে, যে এখানের মধ্যে কাজটা কি, যে যারা নাকি তোমাদের কপিটা চেক করে তারা কোন কোন পয়েন্টস গুলি দেখলে পরে তোমাদেরকে মার্কস গুলি দিবে, এইটা জানা খুবই ইম্পর্টেন্ট। এইটা যদি তুমি ভালো মতো স্টাডি করে বের করতে পারো যে দিস আর দ্য অ্যান্সার্স দ্যাট দে ওয়ান্ট, তো তারা যেটা চায় ওই অ্যান্সার ওদেরকে দিলে ওরা কি হবে, রেডিলি তোমাকে মার্কসটা দিয়ে দিবে। তুমি কনসেপ্ট রাইট লিখলা, কিন্তু ওইটা যদি কি হয় তাদের মার্কস স্কিমের ওই অ্যালাউড রেঞ্জের মধ্যে না থাকে, হ্যাঁ গ্রামার ভুল লিখলে পরে যদি অ্যান্সারটা সেন্স মেক না করে, যদি তাদের বুঝতে বেশি কষ্ট হয়, তো তারা তো, তুমি তো তাদের কোনো রিলেটিভ না যে তারা অনেক জোর করে কষ্ট করে দেখবে আচ্ছা সুবা তো অনেক ভালো স্টুডেন্ট, তো ওর তো এরকম ভুল লেখার কথা না, তো তাহলে পরে আমি একটু দেখি ও আসলে কি মিন করতে চাইছে। তো এমন করে তাই তো কষ্ট করে তো তারা দেখবে না, তারা যখন নাকি অ্যান্সারটা পড়ে দেখবে যে গ্রামারে ভুল হয়েছে বা এরকম বুঝতে পারতেছে না, তো তখন তারা মার্কসটা কেটে দিবে আর কি। এক্স্যাক্টলি এই জিনিসটাই আমি করছি, বুঝছো তাশফিক, যে ফার্স্টে বই পড়ছি এতগুলা, বইগুলা পড়ে ফার্স্টে কনসেপ্ট গুলা ক্লিয়ার করে নিছি, বাট অ্যাকচুয়ালি মেইন এক্সামে মার্কসটা স্কোর করবা কি দিয়ে, বাই স্টাডিং দ্য মার্কস স্কিম। এন্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমরা অ্যাকচুয়ালি অনেকজন জানো নাকি আমি জানি না, তোমরা তো কোয়েশ্চেন পেপার যদি ডাউনলোড করতে হয় তোমরা কই থেকে ডাউনলোড করো? ইয়ার ওয়াইজ কোয়েশ্চেন পেপার কি কোনোটা ডাউনলোড করছো এখনো কেউ? নো ভাই। আচ্ছা, তো এই জিনিসগুলো হলো সমস্যা, যে তোমরা আসলে রেডিমেড অনেক কিছু পেয়ে যাও, তো এই যে আমাদের সময় এরকম চ্যাপ্টার ওয়াইজ কোনো কোয়েশ্চেন পেপার ছিল না, এটা আমি আমার স্টুডেন্টদের জন্য স্পেসিফিক্যালি এরকম বানাইছি। এত মোটা হয়েছে রিজনও কি, যে অনেক অনেক ইয়ারের প্র্যাকটিসের জন্য, যত প্র্যাকটিস করবা তত বেশি তোমাদের কি হবে, কাজ হবে। হ্যাঁ, সেভ মাই এক্সামস এর ওখানের মধ্যেও কি পাও তাশফিক, কোয়েশ্চেন পেপার এন্ড মার্কস স্কিমে পাও, এই চ্যাপ্টার ওয়াইজ এর রেগুলার মধ্যে সবই হবে। তুমি সেভ মাই এক্সামস এর মধ্যে যা পাচ্ছো এখানের মধ্যে কিন্তু সেম। তোমাদেরকে এক্সট্রা যে জিনিসটা তোমাদের কাজকে ধরো চ্যাপ্টার 6 আমরা নেক্সট ক্লাসেও সলভ করব, যা লাগতেছে চ্যাপ্টার 6 এর কয়টা কোশ্চেন তোমাদেরকে আমি একটা, 16টা কোশ্চেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তো তাহলে তোমাদেরকে আমি ফার্স্ট একটা ইম্পর্টেন্ট জায়গা দেখায় দেই যেখানে থেকে তোমরা আরো বেটার কয়টা জিনিস পাবা। এটা এখনো টাইম না, এটা টাইম আসবে পরে, বাট তোমাদেরকে সাইটটা দেখায় দিই। এডএক্সেল এর অফিসিয়াল ওয়েবসাইটে কেউ গেছো? ওখানে যে কোশ্চেন পেপার মার্কস স্কিম পাওয়া যায় ওই জায়গায়, ইয়েস ওকে ভাইয়া। ওখানে যে তোমরা কি খালি কোশ্চেন পেপার আর মার্কস স্কিমে দেখছো নাকি সাথে আরেকটা জিনিস ছিল? এক্সামিনার্স রিপোর্ট। এক্স্যাক্টলি, এক্সামিনার্স রিপোর্ট কি কেউ পড়ছো এখনো? ইংলিশের এক্সামিনার্স রিপোর্ট কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমরা যারা নাকি ইংলিশে স্ট্রাগল করো তোমাদের কিন্তু এক্সামিনার্স রিপোর্ট এন্ড ওইগুলা যদি তোমরা ডিরেক্টলি না পাও তোমাদের টিচারদেরকে বলবা যেন তোমাদেরকে প্রোভাইড করে, বুঝছো? ফিজিক্স এর জন্য ওগুলার জন্য, দাঁড়াও স্ক্রিনশটটা চলে গেছে আরেকবার দিয়ে নেই। এক্সামিনার্স রিপোর্ট জিনিসটা স্টাডি যত করবা তত তোমাদের জন্য ভালো হবে। ওকে, সো আমরা
কোনটা পড়ি আমরা? পড়ি ইন্টারন্যাশনাল জিসিএস। তো এইখানের মধ্যে যেসব পেপার গুলো আছে দেখো, জুন 19 একটা এখনো লক খুলছে নাকি, এখানে তারা লক করে রাখছে, যদিও লক এখানের মধ্যে আমার জন্য থাকবে না, লকের এটা অ্যাকচুয়ালি পাসওয়ার্ড আছে আর কি আলাদা। তো ওগুলা তোমরা স্টুডেন্টদেরকে তোমাদেরকে দেওয়া হবে না এখন, এগুলা রিসেন্ট পেপার গুলো এর জন্য লক করে রাখা হয়, তাহলে যেন টিচাররা এরকম ইউজ করতে পারে। এমনিতে অন্য সাইট থেকে পেয়ে যাবা, বাট এক্সামিনার্স রিপোর্ট গুলো অন্য সাইটে নরমালি তারা দেয় না আর, বুঝছো? ঠিক আছে, তো এই যে এক্সামিনার্স রিপোর্টটা, তো এক্সামিনার্স রিপোর্টের মধ্যে কাজগুলো কি করে, এই যে দেখো তোমার প্রতিটা টপিক কি কি আছে, এন্ড এই যে কোশ্চেন গুলা যে হইছে, এক্সামিনাররা কপি গুলা চেক করার পরে তারা কি করে, স্টুডেন্টদের কমন মিস্টেক গুলিকে তারা সামারাইজ করে, এন্ড আরো কয়েকটা কাজ কি করে, কয়েকটা টিপস দেয়, বুঝছো? কয়েকটা টিপস দেয় যে এই ভুলগুলা তারা করছে, তোমরা এগুলা কইরো না, অর এই টাইপের কোশ্চেনে এমন ভাবে চিন্তা করলে তুমি তোমার কি করতে পারবা, ভুলগুলাকে অ্যাভয়েড করতে পারবা। ওকে, তো তাহলে এই যে এখানের মধ্যে দেখো, রেসপন্সেস লাইক দিস স্কোরড নো মার্কস, কেন? দ্য candidate has misread the question and assumed that all hazards should be linked to one of the parts of electromagnetic spectrum. তো তাহলে এখানের মধ্যে কি এই স্টুডেন্ট কি করছে দেখো, মাইক্রোওয়েভের জাস্ট প্রবলেমটা কোনটা, মাইক্রোওয়েভের হ্যাজার্ডটা তো হলো ইন্টারনাল হিটিং অফ বডি টিস্যু, তাই না? সে সেল মিউটেশনটাকেও কি করছে, অ্যানসার হিসেবে দিছে, তো এটা কি রাইট হইলো? তাহলে এটা ভুল। এরপরে ইনফ্রারেডের কাজটা কি, সে হ্যাজার্ডটা হলো স্কিন বার্ন করে, কিন্তু ইনফ্রারেড কে ব্লাইন্ডনেস কজ করে? নো। কিন্তু স্টুডেন্ট ভাবছে কি, স্টুডেন্ট ভাবছে যে মনে হয় এই দুইটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের হ্যাজার্ড গুলাকে সবগুলোর সাথে কানেক্ট করতে হবে, তো তাহলে তার জন্য কি করছে, সে কোনো মার্কই পায় না। তো তাহলে রিড দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি টু এনশিওর দ্য রেসপন্স ইজ অ্যাপ্রোপ্রিয়েট। তো তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসারটা কোনটা, এই যে এরকম তারা এক্সাম্পল দিয়ে দিয়ে স্টুডেন্টদের স্ক্রিপ্ট থেকে নিয়ে নিয়ে এক্সাম্পল দিয়ে দিয়ে তারা দেখায় যে এই স্টুডেন্ট কি করবে, ফুল মার্কস স্কোর করবে, যে this candidate has correctly identified the hazard for each part of the electromagnetic spectrum and scored both marks. তো এরকম প্রতিটা কোশ্চেনের জন্য তারা 1 বাই 1 যায়, এন্ড এই যে স্টুডেন্টের অ্যানসারের এই গুলা নিয়ে তারা কি করে, কয়েকটা কমেন্ট করে, তাহলে যেন তুমি কি করতে পারো, আগের যারা পরীক্ষা দিয়েছে ওই পেপারের পরীক্ষাগুলোর এসব রেসপন্স গুলি দেখে দেখে তুমি যেন শিওর হতে পারো আসলে কোন কোন জায়গায় মার্কস গুলি দেন, কোন কোন জায়গায় মার্কস গুলি কাটা যায়। ঠিক আছে, তো এগুলা এক্সামিনার্স রিপোর্ট স্টাডি করার জন্য ইম্পর্টেন্ট, বাট এগুলা তোমাদের টাইম আসবে পরে, যে আফটার উই আর ডান উইথ অল দা কোয়েশ্চেন পেপারস, দেন এই যে মনে আছে, এটা তো আমরা চ্যাপ্টার 3 এর চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন পেপারে পড়ছিলাম, ওই যে আমাদের থিংকিং টাইম কতটুকু, দেন স্টপিং ডিসটেন্স এর ভ্যালুটা কত, এরিয়া আন্ডার দা গ্রাফ বের করছিলাম, তো এরকম এরকম। সো প্রত্যেকটা জিনিসই কি তাদের ডিটেইলড একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে। অর্ডার কোনো ঠিক নাই সুভা, এখানে মধ্যে ডিফিকাল্টির ওরকম অর্ডার কোনো ঠিক নাই, তারা ফার্স্টেও হার্ড কোশ্চেন দিতে পারে, লাস্টেও দিতে পারে, কোন চ্যাপ্টার আগে দিবে কোন চ্যাপ্টার পরে দিবে এটাও ঠিক নাই। অ্যাস্ট্রোফিজিক্স এর কোশ্চেন ফার্স্টেও দিতে পারে, মাঝেও দিতে পারে, লাস্টেও দিতে পারে, কোন চ্যাপ্টারের কোনো সিকোয়েন্স নাই। ঠিক আছে, এরকম প্রত্যেকটা কোশ্চেন এমন সুন্দর সুন্দর করে তারা ডেসক্রাইব করে, তো এই ব্যাপারগুলা বুঝবা যত তাড়াতাড়ি তত তুমি তোমার মার্কস গুলা এনহান্স করতে পারবা, বাট এগুলা আফটার উই স্টার্ট সলভিং দা ইয়ার ওয়াইজ কোশ্চেন পেপার, বুঝছো? ইয়ার ওয়াইজ কোশ্চেন পেপার যখন সলভ করা শুরু করব নভেম্বর ডিসেম্বরে, তখন তোমাদের এই এক্সামিনার্স রিপোর্ট গুলি যদি তুমি স্টাডি করো, ইট উইল এনহান্স ইওর মার্কস। যে তুমি যদি আগে 140 পেয়ে গ্রেড 9 পাইতা, এখন তোমার মার্কসটা 5 মার্ক বা 10 মার্ক বেড়ে যাবে, বুঝতে পারছো? এইগুলাই হলো তোমার অ্যাকচুয়ালি গ্রেড 9 আর ওয়ার্ল্ড হাইয়েস্ট এর মধ্যে সেপারেশন ক্রিয়েট করে দেওয়ার জিনিস, বুঝতে পারছো তাসফির? ইয়েস ভাই। আঙ্কেলের তো তোমার উপরে এক্সপেকটেশন অনেক বেশি এন্ড থাকাই উচিত,
আঙ্কেল নিজে ফিজিক্স গ্রাজুয়েট, এখন তুমি যদি ফিজিক্সে কম পাও তো তাহলে পরে তো ব্যাপারটা খুবই লজ্জার, তাই না? Yes, ভাইয়া। ওকে, তো তাহলে এরপর এখানে আমাদের দেখি কি বলতেছে। সাম সার্কিটস ইউজ সার্কিট ব্রেকার ইনস্টেড অফ আ ফিউজ। এখন এখানে অ্যাডভান্টেজটা এরকম বলা যায় কি, এইটা আমাদের অ্যাকচুয়ালি ম্যাগনেটিজম পড়তেও হবে এমন কথা না। সার্কিট ব্রেকারের ব্যাপারটা কি, সার্কিট ব্রেকারটাকে ইজিলি কি করা যায়, রিসেট করে দেওয়া যায়, ঠিক আছে? কিন্তু ফিউজকে কি করতে হয়, ফিউজকে রিপ্লেস করা লাগে। তো এটা হলো একটা সার্কিট ব্রেকারের অ্যাডভান্টেজ। আর একটা অ্যাডভান্টেজ আছে যে সার্কিট ব্রেকারকে যে কোনো ভ্যালু অফ কারেন্টের জন্য আমরা কি করতে পারবো, যে কোনো ভ্যালু অফ কারেন্টের জন্য আমরা তাকে সেট করতে পারবো। কিন্তু ফিউজের কি আছে, স্পেসিফিক কয়েকটা রেটিং আছে, যে 1 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, 7 অ্যাম্পিয়ার, 9 অ্যাম্পিয়ার, 13 অ্যাম্পিয়ার এরকম। কিন্তু সার্কিট ব্রেকারকে যে কোনো কারেন্ট লাইক 5.7 লাগবে, যে 5.7 হলো মিনিমাম, যত কারেন্ট লাগে তো তুমি 6 অ্যাম্পিয়ারে সেট করে রাখলা, তো তাহলে 5.7 এর থেকে বেড়ে বেড়ে 6 এ গেলেই কি হয়ে যাবে, সার্কিট ব্রেকারটা ট্রিপ করে যাবে, তো তখন সার্কিট ইনকমপ্লিট করে দিবে আর কি। তো এই ব্যাপারগুলি নিয়ে আমরা ডিসকাশনে আবার ম্যাগনেটিজম চ্যাপ্টারের পরে আবার আসবো, ঠিক আছে ফাহিম? তো এটা এখনের জন্য স্কিপ করতে পারো, বাট এটা অ্যাকচুয়ালি ম্যাগনেটিজমের সাথে পুরোপুরি রিলেটেড না। এই কোয়েশ্চেনটা আমি দেখি তো এটা আসলে অ্যানসার কে রাইট দিছো, মার্কস কেউ এখন অ্যাকচুয়ালি পেয়ে গেছো, বাট স্টিল রাইট অ্যানসারটা কি হবে, এটা কাকে জিজ্ঞাসা করা যায়, লেট মি সি। সামিয়া বলো তো এই কোয়েশ্চেনের অ্যানসারটা কি দিছো তুমি, 7C এর অ্যানসার কি দিছো? ওকে, 7C এর কি বলছো বুঝি নাই। স্কিপ করছিলাম এটা। আচ্ছা, তো এ অ্যানসার দিছো কে কে? ভাইয়া আমি। অপশন এ অ্যানসার যারা দিছো, বুঝছি কেন দিছো, কিন্তু তোমাদেরটা আসলে ভুল গেছে, ঠিক আছে? অপশন এ যারা যারা অ্যানসার দিছো, তোমাদের অ্যানসার এটা কেন দিছো এটা বুঝতে পারছি, কিন্তু এখানের মধ্যে কি তোমার কাজটা দেখো, যে তোমার the graphs show some ways power can vary with voltage, তাই না? সো বলতেছে which is the correct graph for a fixed resistor। তো এখন একটা ফিক্সড রেজিস্টরের জন্য কি হবে বলতো, ভোল্টেজ বাড়লে কারেন্ট কি হয়। এখানে কি করতেছে তাশফিক, দেখো তো আমরা কি ভোল্টেজটাকে বাড়াচ্ছি না, Yes, ভাইয়া। যত এক্স অ্যাক্সিস এই দিকে যাব তত কি হচ্ছে, ভোল্টেজটা বাড়তেছে। সো সি একটা ব্যাপার দেখো, সো দিস ইজ দ্য পাওয়ার সাপ্লাই, দিস ইজ ইওর ফিক্সড রেজিস্টর, সরি this is your fixed resistor. So what happens when you increase the voltage? যখন voltage 0, current 0, that's no problem. যখন ভোল্টেজ তুমি করলে 1 ভোল্ট, তখন কি কারেন্টটা কি বাড়বে না? Yes, ভাইয়া। তো মনে করো কারেন্ট তখন হলো একটা, যখন ভোল্টেজ তুমি দিলা 2, তো তখন কারেন্টটা কি হবে, বাড়বে নাকি? বাড়বে। কিন্তু এই গ্রাফটা দেখো তো, তুমি এই যে আসলে এই গ্রাফটা চুজ করছো, এই গ্রাফটা কেন ভুল না? পেপার 1 পেপার 2 আলাদা দিনে হয়, সেম ডেতে না। হ্যাঁ, কারেন্টের ইনক্রিজটা কনসিডার করে নাই, তাহলে কি অ্যানসার ডি হবে? এক্স্যাক্টলি, ভেরি গুড। সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা দেখো, কমন মিস্টেক এটা হয় আমি জানি, বুঝতে পারছি কেন দিছো, বাট যেটা বললাম যে ভুল গেছে। তো এখানের মধ্যে সবাই একটু ব্যাপারটা খেয়াল করো, বুঝার ট্রাই করো। আমরা মনে আছে যে কোনো গ্রাফের গ্রেডিয়েন্ট কি দিবে, বা যে কোনো গ্রাফের এরিয়া আন্ডার দা গ্রাফ কি দিবে, এটা বের করার টেকনিক যে শিখাইছিলাম ফারিসি, কেমন টেকনিক ছিল? গ্রেডিয়েন্ট কি দিবে এটা কিভাবে বের করি, y axis ডিভাইডেড বাই x axis করলে যা পাবো ওইটা, তাই না শ্রাবণ? জি স্যার। সো তাহলে দেখো তুমি গ্রেডিয়েন্ট অফ দিস গ্রাফ, যে পাওয়ার ভার্সেস ভোল্টেজ গ্রাফ, এই গ্রাফের গ্রেডিয়েন্ট তোমাকে কি দিবে, পাওয়ার বাই ভোল্টেজ। পাওয়ার বাই ভোল্টেজ করলে আমরা কি পাই বলো তো, কারেন্ট পাই না? কারেন্ট। তো তার মানে এই পাওয়ার ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়, কারেন্ট দেয়। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? নো ভাইয়া। নিদিতা বুঝতে পারতেছো? ওকে, সো তাহলে পাওয়ার ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কারেন্ট দিবে, তো এটা হলো প্রথম কথা। এখন দেখো তোমাদেরকে একটা স্ট্রেট লাইন আর একটা কার্ভের মধ্যে ডিফারেন্স বলছিলাম, কি বলছিলাম, যে একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট অলওয়েজ কনস্ট্যান্ট থাকে,
আর একটা কার্ভের গ্রেডিয়েন্ট কি হয়, প্রতিটা জায়গায় জায়গায় চেঞ্জ হয়, এমন বলছিলাম না? তো আমরা যে গ্রাফে যে এত এত টাইম স্পেন্ড করছিলাম, এটা কিন্তু খুবই যে এত বেশি কাজে আসবে তোমরা এখন আসলে এটার ম্যাগনিটিউডটাই বুঝতে পারতেছো না। এই গ্রাফ রিলেটেড এই জিনিসগুলা প্রত্যেকটা জায়গায় জায়গায় যদি অ্যাকচুয়ালি ইউজ করতে বুঝো, তখন দেখবা যে প্রতিবার যখন ইউজ করবা আমাকে থ্যাংক ইউ দিবা, এমন টাইপের ব্যাপার। যে এইগুলা জিনিস অনেক টিচাররা বলে না, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে দেখো, এই গ্রাফের কি এটা কি একটা স্ট্রেট লাইন নাকি একটা কার্ভ সুভা? এটা একটা স্ট্রেট লাইন, তাই না? আচ্ছা, এতে, ঠিক আছে, এতে এটা হলো আমাদের একটা স্ট্রেট লাইন। তো একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট হলো কনস্ট্যান্ট। তো তার মানে কি এখানে কারেন্ট হলো কনস্ট্যান্ট বুঝাইতেছে। কিন্তু ব্যাপারটা দেখো তো, ভোল্টেজ যদি বাড়াও তো তাহলে কি হবে, কারেন্টের ভ্যালু বাড়ার কথা না? যে একটা ফিক্সড রেজিস্টরের রেজিস্ট্যান্স তো ফিক্স, দেখো V IR, রাইট? সো একটা ফিক্সড রেজিস্টর মানে কি রেজিস্ট্যান্স ফিক্সড, তাই না সুভা? সো এখন ভোল্টেজ যদি বাড়ায়, the current is bound to increase, right? সো তার মানে ভোল্টেজ বাড়াইলে কারেন্ট বাড়তে হবে। কিন্তু এই গ্রাফে কি শো করা হচ্ছে, যে ভোল্টেজ আমরা বাড়াইতেছি কিন্তু কারেন্টটা কি আছে, কনস্ট্যান্ট আছে। তো তার মানে কি এটা ঠিক? না সবাইকে রিজনিংটা বুঝতে পারছো? আমি আরেকবার বলি, দেখো আমাদের জি, কি স্যার। বলছে, যে একটা ফিক্সড রেজিস্টরের জন্য পাওয়ার ভার্সেস ভোল্টেজ গ্রাফ কোনটা কারেক্ট এইটা বলছে বের করতে। তো এখানে যদি কারেন্ট ভার্সেস ভোল্টেজ থাকতো তাহলে কারেক্ট হতো। ইয়েস, কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ থাকলে তো কারেন্ট, যে ভোল্টেজ যত রেটে বাড়াইতেছে কারেন্ট তত রেটে বাড়তেছে, যে ওহমস ল বে করতেছে, ওইটা তো কারেক্ট হইতো। এটা পাওয়ার ভার্সেস ভোল্টেজ গ্রাফ, এর জন্য হলো ট্রিকটা, বুঝতে পারছো? ওকে, তো সবাইকে একবার বুঝা ট্রাই করা, আরেকবার আমি বলতেছি। এইগুলা কোয়েশ্চেন আমি টাইম স্পেন্ড করতেছি কেন, বিকজ এইগুলা টাইপের কোয়েশ্চেন ফিউচারে যখন পাবা, আই উইল এক্সপেক্ট অল অফ ইউ টু গেট দ্যাট কারেক্ট। ওকে, সো এখানের মধ্যে খেয়াল করো ব্যাপারটা। ফার্স্ট অফ অল, ফিক্সড রেজিস্টর মানে কি, তার রেজিস্ট্যান্স অলওয়েজ কি থাকবে, রাফি ফিক্সড, রাইট? তো তাহলে রেজিস্ট্যান্স এর ভ্যালু ফিক্সড থাকবে। ওকে, তো উই নো যে V IR। এখন রেজিস্ট্যান্স যদি ফিক্সড থাকে, ভোল্টেজ আর কারেন্টের মধ্যে রিলেশনশিপ কেমন, যে ভোল্টেজ বাড়াইলে পরে কারেন্ট বাড়বে, এমন টাইপের ব্যাপার না? ওকে, সো তাহলে ভোল্টেজ বাড়াইলে কারেন্ট বাড়ার কথা। এখন আমাদের গ্রাফটা কিসের গ্রাফ দেওয়া, পাওয়ার ভার্সেস ভোল্টেজ গ্রাফ। তো এখন এই পাওয়ার ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে, পাওয়ার ভার্সেস ভোল্টেজ গ্রাফের Current. গ্রেডিয়েন্ট আমাদেরকে কারেন্ট দিবে, ঠিক আছে? তো তার মানে এখন আমাদের দেখতে হবে কি, যে গ্রেডিয়েন্টটা কোন জায়গায়, গ্রেডিয়েন্টটা কোন জায়গায় কনস্ট্যান্ট আর কোন জায়গায় চেঞ্জ হচ্ছে। তো দেখো নাম্বার 1 এ, যে এ নাম্বারে যারা নাকি ম্যাক্সিমাম অ্যানসার দিছো, এখানের মধ্যে কি ভুলটা হইছে, সিন্স দ্য গ্রাফ ইজ আ স্ট্রেট লাইন, সো হোয়াট ডাজ দ্যাট মিন নিজিতা, দ্য কারেন্ট ইজ কনস্ট্যান্ট, বাট কারেন্ট তো আসলে ভোল্টেজ বাড়াইলে বাড়ার কথা। তো তার মানে কি এ নাম্বার গ্রাফটা ভুল। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে এখন? না ভাইয়া ওকে, দেন সেম ওয়েতে আমরা বি নাম্বারটাকেও ডিসকার্ড করে দিতে পারি, যে এটাও একটা স্ট্রেট লাইন which implies that current is constant। তো এটাও বাদ গেল। তো এ হবে না, বি হবে না, তো তার মানে ইদার সি অর ডি। এখন দেখো তোমার এইখানে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি, কি আসতেছে, যত আমরা ভোল্টেজ বাড়াইতেছি ট্যানজেন্টের স্টিফনেস কমতেছে, মানে কি যত ভোল্টেজ বাড়াইতেছে কারেন্ট কমতেছে। এটা কি আসলে ট্রু? ভোল্টেজ বাড়াইলে তো কারেন্ট কি করার কথা, বাড়ার কথা না? সো তাহলে সি তে দেখাচ্ছে কি, যে ভোল্টেজ বাড়াইলে কারেন্ট কমে যাচ্ছে। সো তাহলে এইটাও ভুল। তো তার মানে আমাদের কারেক্ট গ্রাফ কোনটা হবে, ডি, যে এখানে প্রথমে ট্যানজেন্ট ড্র করো, স্টিফনেস কম, যত ভোল্টেজ বাড়াইতেছে আস্তে আস্তে কি হইতেছে, স্টিফনেস বাড়তেছে না? ব্যাপারটা বুঝতে পারলা কি বললাম? ইয়েস ভাইয়া তো তার মানে এখানের মধ্যে কি হচ্ছে, পাওয়ার ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কারেন্ট দেয়, এন্ড ভোল্টেজ বাড়াইলে একটা ফিক্সড রেজিস্টরের জন্য কারেন্টের ভ্যালু বাড়ার কথা। সো প্রপারলি সব জিনিস কোনটার মধ্যে কারেক্টলি দেখানো আছে, গ্রাফ ডি তে। সো তাহলে অ্যানসার হবে কি গ্রাফ ডি। এন্ড তোমাদের অনেকজনে তোমরা অ্যাসাইনমেন্টও কেন এমন করছো আমি বুঝি না। তোমাদের এখানে দেখো
এই যে এক্স দেওয়ার জন্য সুন্দর করে একটা জায়গা দিয়ে রাখছে না, তোমরা বক্সটাকে এইভাবে ফিল আপ করবা। এই দিস ইজ দ্য ওয়ে ইউ উইল ফিল আপ দ্য বক্স। ওকে, অনেকজনই তোমরা বক্সটা এক্সিট করে এরকম লম্বা করে এঁকে দাও, এমন না, জাস্ট উইদিন দ্য বক্স যে জায়গাটা দেওয়া আছে এই জায়গাটা তুমি কি করে দিবা, ফিল আপ করে দিবা। বুঝতে পারছো? তো এই কোয়েশ্চেনটা ভালো একটা ট্রিকি কোয়েশ্চেন ছিল, এন্ড ওই সেশনে ম্যাক্সিমাম স্টুডেন্টই ভুল করছে। তো ভুল করলে লজ্জা পাওয়ার কিছু নাই, ভুল হইতেই পারে, বাট এখন যখন নাকি তুমি ট্রিকটা বুঝে গেছো, তো আমাদের ট্রিকটা কি, এটা কিন্তু একদম চ্যাপ্টার 1 এ শেখা ট্রিক। চ্যাপ্টার 1 এ কি শিখে আসছিলাম, যে কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কি দিবে আর কোন গ্রাফের এরিয়া কি দিবে, এগুলা কিন্তু আমরা কি করতে পারি, বের করতে পারি। যে গ্রেডিয়েন্ট মানে হলো y অ্যাক্সিস বাই x অ্যাক্সিস, তো এটা করলে পরে কি আসে ওই ব্যাপারগুলো আমরা দেখে বলতে পারবো। ওকে, তো এখন এটা নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই। কোশ্চেন নাম্বার 7C নিয়ে সিট একটু আরেকবার বুঝাবেন? এখানে মধ্যে ফার্স্টে দেখো, প্রথমে বলছে যে গ্রাফগুলা কিসের গ্রাফ তাসিন? স্যার লাইক আই তে কনস্ট্যান্টলি বাড়তেছে, ওই জন্য এটা রং। কোথায় কনস্ট্যান্টলি বাড়তেছে আইতে? মানে আই কোনটা? এ, পার্ট এ তে তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টলি বাড়লো কোথায়? গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট মানে কি, কারেন্ট কনস্ট্যান্ট, মানে কারেন্ট চেঞ্জ হচ্ছে না। তুমি গ্রাফ তাহলে আসলে বুঝো না, ঠিক আছে? গ্রাফের এইসব ব্যাপারগুলো তুমি তাহলে বুঝো না, যা বুঝলাম। এখানে ভোল্টেজ বাড়তেছে, ভোল্টেজের সাথে কনস্ট্যান্টলি পাওয়ার বাড়তেছে, তো এর জন্য গ্রাফটা যে একটা স্ট্রেট লাইন আসলো, তো স্ট্রেট লাইন আসা মানে কি, গ্রেডিয়েন্টের ভ্যালুটা কি হয়েছে, বাড়তেছে নাকি কমতেছে? গ্রাফ একটা স্ট্রেট লাইন মানে কি, গ্রেডিয়েন্ট কি হবে, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, মানে গ্রেডিয়েন্ট বাড়তেছেও না কমতেছেও না, তো তার মানে কারেন্ট এখানে কি আছে, ফিক্সড আছে। তো তাহলে ভোল্টেজ আমরা বাড়াইতেছি কিন্তু কারেন্ট ফিক্সড আছে, তো এটা কি ঠিক হইলো? না স্যার, ভোল্টেজ বাড়াইলে কারেন্ট বাড়ার কথা না, তো তাহলে তো এ নাম্বারে কি দেখাচ্ছে, কারেন্ট কনস্ট্যান্ট দেখাচ্ছে, তো তার মানে এ নাম্বার হলো ভুল। ব্যাপারটা বুঝতে পারলা তাসিন এখন? ইয়েস ভাই, মানে ভোল্টেজ বাড়ে সেই কারণে 7C তে ভোল্টেজ বাড়ছে সেই কারণে কারেন্ট কমছে, এই কারণে। ইয়েস, সি নাম্বারটা ভুল কেন, যে ভোল্টেজ বাড়াইলে তো কারেন্ট বাড়ার কথা, কিন্তু এখানে কারেন্টটা কি হইতেছে দেখো, টেনজেন্ট গুলো যদি ড্র করো, প্রথমে স্টিফনেস বেশি, আস্তে আস্তে স্টিফনেস কি হইতেছে, কমতেছে না? ইয়েস স্যার। তো তাহলে সিও হবে না, তো তাহলে আমাদের রাইট অ্যান্সারটা কোনটা, ডি। ঠিক আছে, ওকে। নাও কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 এর এখানের মধ্যে কি বলতেছে দেখো, মেইনস ইলেকট্রিসিটি ইজ ইউজড ইন সার্কিটস এট হোম। ওকে, তো এ নাম্বারে কি বলতেছে, ডাবল ইনসুলেশন ইজ নিডেড ফর সেফটি ওয়েন দেয়ার ইজ হোয়াট, যদি আমাদের ডাবল ইনসুলেশন লাগবে কখন, যদি আমাদের কোনো আর্থ কানেকশন দেওয়া না থাকে, তাই না? আর্থ কানেকশন দেওয়া থাকলে পরে কি, যে মেটাল কেসিং থাকলে পরে তখন আর্থ কানেকশন দেওয়া লাগে, আর যদি আর্থ কানেকশন না থাকে তো তখন কি হয়, শক খাওয়ার একটা রিস্ক থাকে। সো তাহলে ডাবল ইনসুলেশন দিলে পরে তখন কি দরকার হবে না, কোনো আর্থ ওয়্যারের দরকার হবে না। সো যদি কোনো আর্থ কানেকশন না থাকে, সো হোয়াট ইজ নিডেড, দেয়ার মাস্ট বি আ ডাবল ইনসুলেশন, যে আমাদের কেসিংটা, ঠিক আছে, যে অ্যাপ্লায়েন্সের যে আউটার শেলটা ওইটা যেন কি দেওয়া থাকে, প্লাস্টিক দিয়ে যেন কোট করা থাকে বা ইনসুলেটর দিয়ে যেন কোট করা থাকে। ওকে, তো তাহলে এটা। এরপরে বি নাম্বারে বলতেছি কি, ফিউজ ইজ ইউজড সো দ্যাট কি হয়, সার্কিট ক্যানট ওভারহিট ইফ দেয়ার ইজ আ ফল্ট, তাই না? তো এগুলো অ্যান্সার আমাদের এখন পারা উচিত। দেন সি নাম্বারে কি বলতেছে, most lamps at home have their own switch, this is because the lamps are connected in what, যে ইন্ডিভিজুয়ালি অন অফ করা যায়, ওই জিনিসটা কখন, সিরিজে কানেক্ট করলে নাকি প্যারালেলে, প্যারালেল। তাহলে এটা তো এরকম কতগুলো ইজি ইজি কোয়েশ্চেনও আসে, ঠিক আছে, ম্যাক্সিমামই ইজি, এক দুইটা কোয়েশ্চেনে জাস্ট একটু ট্রিকি কয়টা ব্যাপার নিয়ে আসে। তো কোয়েশ্চেন নাম্বার 8 নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? এগুলো একদম ডিরেক্টলি কনসেপ্ট, যে
ডাবল ইনসুলেশন লাগবে কখন? যদি কোনো আর্থ কানেকশন না থাকে। ফিউজ কি করে? ওভারহিটিং থেকে বাঁচায় বা অ্যাপ্লায়েন্স কে এক্সেস কারেন্ট থেকে বাঁচায়। এখানে যেহেতু এক্সেস কারেন্টের কোনো অপশন নাই, সো তাহলে ওভারহিটিং এরটা দিলাম। দেন সি নাম্বারে কি বলছে? যে প্রত্যেকটা ল্যাম্পের, যে বাসায় মোস্ট ল্যাম্পের কি আছে? নিজস্ব একটা সুইচ আছে। তো তাহলে তাদেরকে অ্যাকচুয়ালি কিভাবে কানেক্ট করা হয়েছে? সিরিজে নাকি প্যারালালে? দে হ্যাভ বিন কানেক্টেড ইন প্যারালাল। তাহলে যেন ইন্ডিভিজুয়ালি কি করা যায়? অন অফ করা যায়। Now let's come to question number 9. Question number 9 এর এখানে কি বলতেছে? The diagram shows a lighting circuit in a house. Okay, তো তাহলে 230 ভোল্ট ভোল্টেজ দিচ্ছে মেইন সাপ্লাই থেকে। এই হলো কম্পোনেন্ট এক্স। কম্পোনেন্ট এক্স কে দেখে কি দেখা যাইতেছে? এটা কিসের সিম্বল? Fuse. কম্পোনেন্ট এক্স ইজ আ ফিউজ। তাহলে কম্পোনেন্ট এক্স ইজ আ ফিউজ। কেন? এখন বলতেছে the lamps are connected in parallel state and advantage. তো তাহলে একটা নষ্ট হয়ে গেল, বাকিগুলো চলবে। অর একটা অফ করে দিলে বাকিগুলো কি করবে? চলতে পারবে এবং ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল। আচ্ছা 7 এর বি, তারা 7 বি। তাহলে সিরিজ সার্কিট কখন ইউজ করা হয়? সিরিজ সার্কিট আমরা যখন নাকি ওরকম সার্কিটের কমপ্লেক্সিটি চাই না, ওরকম যে আমাদের সিম্পল কোন একটা সার্কিট হলো তখন সিরিজ দেই। না চাই যে এটা বি নাম্বার, এটা চাইছো না 7 এর? বি এর 4 বি এর 4। বি এর 4 তো এটা আমরা লিখি নাই, এটা বলছে যে এখন জাস্ট বুঝাই দিচ্ছে, এটা আমাদের এখন লাগবে না, এটা পরে। বুঝছো? এটা আমাদের ম্যাগনেটিজম চ্যাপ্টার করার পরে দেন আমরা এটা ডিটেইলসে লিখবো। ওকে ওকে ভাইয়া। ওকে, সো তাহলে 9A1 গেল। দেন ল্যাম্পস প্যারালালে কেন কানেক্ট করা হয়? তো ওইটা নিয়ে অ্যাডভান্টেজ বললাম যে ইন্ডিভিজুয়ালি অন অফ করা যাবে, আর একটা নষ্ট হয়ে গেল বাকিগুলো কি করতে পারবে? চলতে পারবে। তো এগুলো বারবার লিখলাম না। এরপর বি নাম্বারে কি বলতেছে? The lighting circuit is connected to a main supply that provides an alternating current. তো এখন অল্টারনেটিং কারেন্ট মানে কি এটা বলতে বলছে। তো অল্টারনেটিং কারেন্টের জন্য ফার্স্টে আমরা কি করতে পারি? একটা গ্রাফ ড্র করতে পারি। কারেন্ট ভার্সেস টাইম গ্রাফ কেমন হবে? এরকম হবে আমাদের অল্টারনেটিং কারেন্ট। যে কি করে? অল্টারনেটিং কারেন্ট ফ্লোজ ইন মোর দ্যান ওয়ান ডিরেকশন, তাই না? যে বি নাম্বারে দেখো এটা কত বি, আইডিয়া অফ চেঞ্জিং ডিরেকশন কন্টিনিউয়াসলি। তো তাহলে অল্টারনেটিং কারেন্ট মানে ড্রয়িং করা নেসেসারি? বুঝে নাই? ড্রয়িং করাটা মানে নেসেসারি? যখন ইউ মে ড্র ডায়াগ্রাম বলবে তখন আসলে ডায়াগ্রামটা ড্র করলে, এই যে আমরা ডায়াগ্রামটা ড্র করলাম না, এটা অ্যাকচুয়ালি কিন্তু ডায়াগ্রাম থেকে আমরা আসলে ফুল মার্কস পেয়ে যাই। বুঝছো? এটা জাস্ট এক্সট্রা জিনিসগুলো লিখে রাখতেছে এখানে। প্রত্যেকটা কোয়েশ্চেনে whenever you see যে তোমার ডায়াগ্রাম আঁকার একটা চান্স আছে, ওর ডায়াগ্রাম যদি আঁকতে নাও বলে, তোমার এরকম এই যে অ্যানসারের এরকম জায়গা দেওয়া আছে, এইগুলি জায়গাতেও ইফ ইউ ফিল লাইক তুমি ডায়াগ্রামে কি করতে পারবা? সুন্দর মতো একে রিপ্রেজেন্ট করতে পারবা। তো ইউ মাস্ট ড্র ডায়াগ্রাম। ডায়াগ্রাম যত ড্র করবা, গ্রাফ যত স্কেচ করবা, তত কম ওয়ার্ডসে রাইট অ্যান্সারটা বলা যায়। বুঝছো? অলওয়েজ ডায়াগ্রামটা প্রেফার করবা। বুঝছো? ইউ মে ড্র ডায়াগ্রাম মানে তোমার ডায়াগ্রাম ড্র করলেই কি হয়ে যায়? অ্যান্সারটা আসলে রিপ্রেজেন্ট হয়ে যায়। এটা ম্যাগনেটিজম চ্যাপ্টারে আরো দেখবো যে ডায়াগ্রাম থেকে ফুল মার্কস পেয়ে যাওয়া যায় এরকম। বুঝছো? তাহলে অল্টারনেটিং কারেন্ট চেঞ্জেস ডিরেকশন কন্টিনিউয়াসলি। ওকে, যেখানে মধ্যে দেখো ডায়াগ্রাম বুঝে করতে হবে। ওকে, কি বলছো? Allow plus or minus current can be shown as a diagram or graph assumes axis levels. তো এখানের মধ্যে কি মিনিমাম রিকোয়ারমেন্ট কি? যে পজিটিভ এন্ড নেগেটিভ ওই জিনিসটা তুমি একটা সাইন কার্ভের মতো শো করলা। দেন mp2 টা কি? মোর দ্যান ওয়ান সাইকেল। দেখছো? মার্কিং পয়েন্ট 1, মার্কিং পয়েন্ট 1 টা তোমার ডায়াগ্রামে কখন কভার হবে? দেখো যে shows both axis as positive and negative। ঠিক আছে?
এক্সাম্পল অ্যাপ্রক্সিমেট সাইন কার্ভ, যেটা কি আমাদের সাইন কার্ভে এরকম দেখতে না, সাইন থিটার গ্রাফ দেখতে কি এরকম না, যেটা আঁকলাম, এন্ড মোর দেন ওয়ান সাইকেল আছে। তুমি যদি এই নিচের কোন এক্সপ্লেনেশন না লিখতা, জাস্ট এরকম লিখতা যে এই যে পজিটিভ আর এই যে নেগেটিভ, এরকম যদি জাস্ট তুমি গ্রাফটা দিয়ে রাখতা, যদি কি এটা করতা, যদি তুমি কোনো এক্সপ্লেনেশন না লিখতা, তাইলে পরেও তুমি কি পাইতা, ফুল মার্কস পাইতা। বুঝতে পারছো সুবা? তো ডায়াগ্রাম যদি আঁকো তো তখন তোমার অনেক অনেক হেল্প হয় মার্কস পাইতে। ওকে, এখন কি বলতেছে সি নাম্বারে, ল্যাম্প ওয়াই ইজ রিমুভড এন্ড রিপ্লেসড উইথ আ লো এনার্জি ল্যাম্প। আচ্ছা, when the low energy lamp is connected to the 230 volt supply, the current unit is এত। তো এখন বলতেছে 7 ঘন্টায় কত এনার্জি পাস করে, সো E is equal to IVT। তো কারেন্ট জানি 0.12, ভোল্টেজ জানি 230, আর টাইম হলো 7 আওয়ার্স। তো আওয়ার্স থেকে সেকেন্ডে নেওয়ার জন্য ইনটু 60 ইনটু 6, এটা করলে কত আসে বলো? স্যার আগের কোশ্চেন এটা লিখলে হয় না, দিস ইজ আ কারেন্ট হুইচ হ্যাভ মোর দ্যান ওয়ান পাথ ফর দ্য কারেন্ট টু ফ্লো কন্টিনিউয়াসলি। ওই তো এটাই তো, মোর দেন ওয়ান পাথ মানে তো তুমি ডিরেকশন চেঞ্জ করতেছো আর কন্টিনিউয়াসলি চেঞ্জ করতেছো, একই কথা। কিন্তু চেঞ্জেস ডিরেকশন ওইটা বললে পরে বেটার একটা অ্যানসার হয় আর কি। তো যেটা বেস্ট অ্যানসার ওইটাই লিখে দিছি। তো এখন এখানের মধ্যে ক্যালকুলেটর বসে একজন বলো তো ভ্যালুটা কত আসে? 695520 695520। তো এখন এটাতে অ্যানসারটা লিখবো কত, দেখো 2 সিগনিফিক্যান্ট ফিগার, 2 সিগনিফিক্যান্ট ফিগার, 1 সিগনিফিক্যান্ট ফিগার। তো তাহলে তাহলে এটাকে এরকম লেখা যায় যে এটা তুমি 2 সিগনিফিক্যান্ট ফিগারে যদি লিখো, এটাকে 2 সিগনিফিক্যান্ট ফিগারে লিখলে কত হবে? এটা 2 সিগনিফিক্যান্ট ফিগারে লিখলে পরে 6.9 into 10 to the power of 5 joules। 700,000 ওরকম বলা যায়। এর জন্য কত দিছে দেখো, 2 সিগনিফিক্যান্ট ফিগারে যদি কনভার্ট করে, যে এটা তোমার ক্যালকুলেটর ভ্যালু, তো ক্যালকুলেটর ভ্যালুটাকে কারেক্ট দিছে, কিন্তু আমরা যদি 2 সিগনিফিক্যান্ট ফিগারে কনভার্ট করে, যে এইটাকে 2 সিগনিফিকে কনভার্ট করলে কত আসে তাসফিক? ফার্স্ট অফ অল এখানের মধ্যে দেখো, এটা হলো সেকেন্ড সিগনিফিক্যান্ট ফিগারটা। তো সেকেন্ড সিগনিফিক্যান্ট ফিগারের পরেরটা কি, মোর দেন 4। সো তাহলে এটা কি হয়ে যাবে, সামনের ভ্যালুটা হয়ে যাবে বড় ভ্যালুটা কত, 0। তো তাহলে এটা কত হয়ে যাবে, 700,000। ওকে, তো তাহলে this is a what, this is actually what, a 2 significant figure value। সিগনিফিক্যান্ট ফিগারের ব্যাপারগুলো একটু ট্রিকি। আচ্ছা, এই মিটিং আর 1 মিনিটের কম আছে, নেক্সটটাই জয়েন করো, ওখানে এটা কোশ্চেন শেষ করতেছি। যে ওই কোশ্চেনে মানে ল্যাম্প কেন রিপ্লেস করছে ওটা বুঝি না। কি হয়েছে বুঝি নাই, ল্যাম্প রিপ্লেস করতে কেন, এগুলা চিন্তা করতে গেলে তুমি আর অ্যানসারের মধ্যে আর চাইতে পারবে না। ওদের ইচ্ছা হয়েছে, ওরা চেঞ্জ করছে, ওরা জাস্ট কোশ্চেনে যা দিতেছে। মানে কি চেঞ্জেস আসলো, ল্যাম্প চেঞ্জ করছে যে লো এনার্জি, ওই তো লো এনার্জি ল্যাম্প আনছে, মানে তার ভিতর দিয়ে কি, তার রেজিস্ট্যান্সটা কম, তো তার মানে তার ভিতর দিয়ে এখন বেশি কারেন্ট ফ্লো করবে, এমন টাইপের ব্যাপার। অর উল্টাটা, যে লো এনার্জি ল্যাম্প মানে সে এনার্জি কম ইউজ করবে, এমন টাইপের কিছু। বুঝতে পারছো? ওকে, সো তাহলে সিগনিফিক্যান্ট ফিগারের ব্যাপারটা যেটা বলতেছিলাম, যে সিগনিফিক্যান্ট ফিগারের ব্যাপারটা অনেক জনেরই বুঝতে একটু কষ্ট হয়, বাট তোমাদের ম্যাথ টিচাররা কি শিখায় যে আসলে ছোট ক্লাসে আমি বুঝি না, যে তোমাদের এই বড় ক্লাসে ওঠার পরেও সিগনিফিক্যান্ট ফিগার নিয়ে এত কেন সমস্যা। যে এখানে এই ভ্যালুটাকে যদি 2 সিগনিফিক্যান্ট ফিগারে কনভার্ট করতে বলা হয়, এটা হবে কত, এত। ঠিক আছে, $700,000। অলরাইট, নাও ফাইনালি লাস্ট কোয়েশ্চেন, এটা আমরা আজকে এটা করে শেষ করব, এরপরে আমার আবার জেএনএস ব্যাচের কোয়েশ্চেন পেপার সলভিং ক্লাসেস। তো এখন এখানের মধ্যে কাজটাকে লেটস সি, the low energy lamp gives the same amount of light
অ্যাজ ল্যাম্প ওয়াই। তো তার মানে ল্যাম্প ওয়াই যত লাইট দিত, মানে কি ল্যাম্প ওয়াই যত পাওয়ার আউটপুট দিত, লো এনার্জি ল্যাম্পটা সেম পাওয়ার আউটপুট দেয়। তো তার মানে কি দোনোজনের পাওয়ার কি সেম, তাই না? যে পার সেকেন্ডে ইকুয়াল অ্যামাউন্ট অফ এনার্জি দিলে পরে সে না কি হয়, পার সেকেন্ডে ইকুয়াল অ্যামাউন্ট অফ এনার্জি দিলে পরেই তখন ব্রাইটনেসটা সেম থাকে আর কি। সো তাহলে বলতেছি কি বাট ইউজেস মাচ লেস পাওয়ার। তো তার মানে এনার্জি কনজিউম করে কম। দেখো ব্যাপারটা কি বলতেছে বুঝায় বলি। আচরণ দিয়ে দিছে অলরেডি। এটা হলো ল্যাম্প ওয়াই, লো এনার্জি ল্যাম্প। এখন কাজটা কি হচ্ছে দেখো, পাওয়ার সাপ্লাই তো অলওয়েজই তার ফুল এনার্জিটাই দিচ্ছে। ল্যাম্প ওয়াই কি করতো, ল্যাম্প ওয়াই এর ম্যাক্সিমাম এনার্জি, যে ল্যাম্প ওয়াইটা তো লো এনার্জি ল্যাম্প না, তো তার মধ্যে কি হইতো সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি ওয়েস্টেড ফর্মে চলে যেত। তো এখানের মধ্যে কাজটা কি হয় দেখো, ল্যাম্প ওয়াইটাকে রিপ্লেস করে, যে ল্যাম্প ওয়াইটাকে রিপ্লেস করে কি করা হয়েছে, লো এনার্জি ল্যাম্পটাকে আনা হয়েছে না আরএফএল, ল্যাম্প ওয়াইটাকে রিপ্লেস করে লো এনার্জি ল্যাম্প আনা হয়েছে। তো এখন ভোল্টেজ কি দোনোজন কি পাচ্ছে, সেম পাচ্ছে নাকি ডিফারেন্ট পাচ্ছে বলতো? দোনোজনই তো মেইন সাপ্লাইয়ের সাথে কানেক্টেড নাকি? আরশি বুঝতে পারতেছো কি বলতেছি? যে দোনোজনে হলো মেইন সাপ্লাইয়ের সাথে কানেক্টেড, যে 230 ভোল্ট। সো ল্যাম্প ওয়াই যত ভোল্টেজ পাইতেছিল, লো এনার্জি ল্যাম্পটাও কি পাবে, সেম ভোল্টেজ পাবে। তো তাহলে লো এনার্জি ল্যাম্পও এরকম সেম ভোল্টেজ পায়। তো তার মানে কি ভোল্টেজটা দোনোজনের সেম। তো তাহলে ভোল্টেজ দোনোজনের সেম, কিন্তু একজনের পাওয়ার বেশি একজনের পাওয়ার কম। তো তাহলে ওখানের মধ্যে চেঞ্জটা আসবে কিসে, কারেন্টের ভ্যালুর মধ্যে নাকি? তো তাহলে এখানের জন্য দেখো তারা কি বলতেছে, অ্যান্সার হবে বি, যে ভোল্টেজটা সেম কিন্তু কারেন্টটা কি কম। অ্যান্সারটা কি দেখো, voltage across the low energy lamp compared to the voltage across the lamp Y. তো voltage same, voltage same তো B তেও আছে D তেও আছে। তো তাহলে D কেন হলো না অ্যান্সার? D তে দেখো কারেন্টটাও কি বলছে, কারেন্টটাও বলছে সেম, কিন্তু ভোল্টেজ আর কারেন্ট যদি সমান সমান হইতো তো তাহলে কি দোনোজনের পাওয়ারের ভ্যালু সেম হইতো না? কিন্তু এখানে তো বলে দিছে যে ল্যাম্প ওয়াই কি করে, লো এনার্জি ল্যাম্পটা কম পাওয়ার ইউজ করে। তো তার মানে কি কারেন্ট আর ভোল্টেজ দোনোজনই সেম হইতে পারবে না। তো তাহলে ভোল্টেজ সেম ঠিক আছে, ভালো কথা। তো তাহলে পাওয়ারটা কম হওয়ার জন্য কারেন্ট কি হওয়া লাগবে, কম হইতে হবে না? তো তাহলে লেস দেন দা ল্যাম্প ওয়াই। এই যে দেখো P is equal to IV। তো তাহলে ভোল্টেজ হলো কনস্ট্যান্ট, তো পাওয়ার যদি ল্যাম্প, যে লো এনার্জি ল্যাম্পটা কম ইউজ করে, তো তার মানে লো এনার্জি ল্যাম্পের ভিতর দিয়ে কি কারেন্টের ভ্যালুটা কি হবে, কম হবে। বুঝতে পারছো বুশরা? জি স্যার। ওকে, সো তাহলে দিস ওয়াজ কোয়েশ্চেন নাম্বার 9। আমরা রেস্ট অফ দা কোয়েশ্চেনস নেক্সট ক্লাসে সলভ করব, যে নেক্সট ফ্রাইডেতে আবার। ওকে, আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করি, নামাজের পরে আবার আরেক ব্যাচের ক্লাস আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া।